প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম দশম অধ্যায়ের আরও একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের বিগত বছরের রাজশাহী বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন দশম অধ্যায় থেকে, অর্থাৎ আর্থিক বিবরণী থেকে। তো আর্থিক বিবরণীতে আমরা শুরুতেই যদি প্রত্যেকটা সমন্বয় দেখে ফেলি এবং সমন্বয়গুলো যদি একটু মাইন্ড করে ফেলি যে কোন সমন্বয়টা কোন লেনদেনের সাথে যুক্ত হবে, তাহলে পরবর্তীতে আর্থিক বিবরণী প্রস্তুত করা কিন্তু সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখানে রেওয়া মিলের ভিতরে কয়েকটা লেনদেন দেখতে পাচ্ছি, এছাড়াও সমন্বয়ের মধ্যে আছে কিছু লেনদেন। তো প্রথমে যদি আমরা একটু সমন্বয়গুলো চিন্তা করি, প্রথম সমন্বয়ে বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 48,000 টাকা। এই সমাপনী মজুদ পণ্যটা যাবে দুইটা লেনদেনে, অর্থাৎ সমন্বয়গুলো দেখবে সবসময় দুইটা লেনদেন বা দুইটা জায়গায় প্রভাব ফেলে। একটা হচ্ছে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, সেখানে আমাদের বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে, এবং আরেকটা হচ্ছে যখন আমরা চলতি সম্পদ নির্ণয় করব, সেখানে আমাদের অ্যাড করতে হবে। তারপরে 2 নাম্বার দেখতে পাচ্ছি মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেন 3,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। এবার দেখো মালিক উত্তোলন করেছে, এটাও কিন্তু দুইটা পাশে বসবে। একটা হচ্ছে যখন আমরা নিট ক্রয় নির্ণয় করব, সেই নিট ক্রয় নির্ণয় করার সময় উত্তোলনটাকে বিয়োগ করতে হবে, এবং আরেকটা হচ্ছে যখন আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব, তখন আমাদের উত্তোলন হিসেবে মূলধন থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ দুইটা জায়গাতেই আমরা মাইনাস করে ফেলবো। এবার দেখতে পাচ্ছি মূলধন এবং উত্তোলনের সুদ। সাধারণত মূলধনের সুদকে আমরা ব্যয় ধরে থাকি, সো এটা আমাদের অন্যান্য ব্যয়ের মধ্যে চলে যাবে। আবার যখন আমরা মূলধনের পরিমাণ বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব, তখন আমাদের এটা মাইনাস করে দেখাতে হবে। এবার উত্তোলনের সুদটাকে সাধারণত আমরা ইনকাম বা আয় ধরে থাকি, তাই এটাকে আমরা অন্যান্য আয়ের মধ্যে দেখাবো, এবং যখন আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব, তখন আমরা সেটাকে অ্যাড করে দেখাবো। এবার দেখতে পাচ্ছি 4 তারিখে বলা 4 নাম্বার সমন্বয়ের মধ্যে বলা হয়েছে বীমা প্রিমিয়াম 31 মার্চ 2024 পর্যন্ত 1 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। এটা আমাদের 2023 সালের একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের 2023-এর কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে আমরা 31 মার্চ 2024 পর্যন্ত এটা 1 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। অর্থাৎ এইখানে যতটুকু বীমা প্রিমিয়াম দেওয়া হয়েছে, এই পুরোটাই 1 বছরের জন্য, কিন্তু 31 মার্চ পর্যন্ত। তাহলে দেখো 31 মার্চ পর্যন্ত যদি আমরা ডিসেম্বরের পর থেকে কাউন্ট করি, তাহলে 3 মাসেরটা আমরা এক্সট্রা পাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করব, 6,000 টাকাকে ভাগ করব 12 দিয়ে, কারণ এখানে বলা হয়েছে 1 বছরের জন্য। 1 বছরে তো 12 মাস থাকে, তাই প্রথমে আমরা 6,000-কে 12 দিয়ে ভাগ করব, এবং তারপর সেই 6,000-কে 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো টোটাল হিসাবটা হবে ঠিক এরকম। এই হিসাবটা করার মাধ্যমে আমরা অগ্রিম যতটুকু প্রদান করেছি সেই অগ্রিম হিসাবটুকু পেয়ে যাব, এবং সেই অগ্রিম হিসাবটুকুকে আমাদের এই বীমা প্রিমিয়াম থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এই কাজটা আমাদের এখানে করতে হবে। তাহলে এবার আসি আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্ন। কতে বলা হয়েছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা একটু রাফ করে বোঝার চেষ্টা করি আমাদের এখানে কি কি বিষয় আছে ক্রয় রিলেটেড। প্রথমে আমরা এখানে ক্রয় দেখতে পাচ্ছি। ক্রয় থেকে আমরা প্রথমে লিখব ক্রয়। এবার ক্রয় থেকে যদি কোনো ফেরত অথবা কোনো বাট্টার পরিমাণ থাকে, সেটা আমাদের বিয়োগ করে দেখাতে হয়। এবার দেখো ক্রয়ের সাথে আমাদের এইখানে বাট্টার পরিমাণ আছে, তার মানে এখানে আমরা ক্রয় থেকে মাইনাস করব বাট্টা, তারপর অর্থাৎ কারবারি বাট্টা। তারপর আমাদের কিন্তু কোনো ফেরত নেই, তবে সমন্বয়ের মধ্যে একটা উত্তোলন দেওয়া আছে। সো আমরা এখন এখান থেকে মাইনাস করব পণ্য উত্তোলন। এই তিনটা কাজ করলে আমরা আমাদের নিট ক্রয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে এবার আমরা একটু দেখি ক নাম্বার প্রশ্নটা। প্রথমে দেখো আমরা ক্রয় থেকে মাইনাস করলাম পণ্য উত্তোলন, তাহলে ক্রয়ের পরিমাণ আছে 80,000, এবং এখান থেকে পণ্য উত্তোলন মাইনাস করলাম 3,000, তাহলে পাচ্ছি 77,000 টাকা। এবার এই 77,000 টাকা
টাকা থেকে আমরা কারবারি বাট্টা মাইনাস করছি। আমরা যদি কারবারি বাট্টাটা একটু খেয়াল করি, সাধারণত ক্রেডিট সাইডে যেটা থাকে কারবারি বাট্টার সেটা হচ্ছে ক্রয় বাট্টা, এবং ক্রয় বাট্টাকে আমরা সাধারণত ক্রয় থেকে মাইনাস করে থাকি। তাহলে 1000 টাকা কারবারি বাট্টা মাইনাস করলে আমরা নিট ক্রয়ের পরিমাণ পাচ্ছি ৭৬,০০০ টাকা। এবার চলে যাই খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 31 ডিসেম্বর 2023 তারিখে মুন এন্টারপ্রাইজের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা যদি মোট মুনাফা নির্ণয় করতে যাই আমাদের কয়েকটা ধাপ ফলো করতে হয়। যেমন প্রথমে আমাদের বিক্রয় থেকে মাইনাস করতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। এবার দেখো এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কিন্তু সিরিয়ালে অনেকগুলো বিষয় আছে। যেমন প্রথমে চলে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত, তারপর এটার সাথে যোগ হবে নিট ক্রয়, তারপরে যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে যেমন মজুরি, আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু অলরেডি একটা মজুরি আছে, তারপরে আছে শুল্ক, অর্থাৎ এই সবগুলো আমরা যোগ করব। যোগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে সমাপনী মজুত পণ্য। অর্থাৎ এতটুকু কাজ করে আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পাবো। বিক্রয় থেকে সেই বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা ফাইনালি পেয়ে যাব মোট মুনাফা। তাহলে এবার আমরা একটু দেখি, আমাদের প্রথমে বিক্রয়ের পরিমাণ বলা আছে 1 লক্ষ টাকা, এবং বিক্রয়ের সাথে আমরা যদি কাজ দেখতে পারি, কাজ আছে একটা বাট্টার পরিমাণ 500 টাকা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা বিক্রয় থেকে সেই বাট্টাটা মাইনাস করে নিট বিক্রয় নির্ণয় করব। তাহলে 1 লক্ষ টাকা থেকে 500 মাইনাস করলে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 99,500 টাকা। এবার এই নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয়, এখান থেকে আমরা বাদ দিচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। সো দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আছে, প্রথমে আছে প্রারম্ভিক মজুত পণ্য। আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ 23,000 টাকা। এবার ক থেকে আমরা অলরেডি নিট ক্রয়ের পরিমাণ দেখতে পাচ্ছি, নিট ক্রয়ের পরিমাণ আছে ৭৬,০০০ টাকা। তারপর শুল্ক এবং মজুরি, এই দুইটা হচ্ছে আমাদের জন্য প্রত্যক্ষ খরচ। শুল্কর সাথে আমাদের আর কোনো সমন্বয় নেই, তাই শুল্ক আমরা সরাসরি বসিয়ে দিলাম 1000 টাকা। এবার আসো আমরা একটু মজুরির হিসাবটা দেখি। আমাদের মজুরির পাশে বলা আছে 10 মাস। তার মানে এখানে আমরা যে মজুরিটা প্রদান করেছি 16,000 টাকা, এই 16,000 টাকা 10 মাসের জন্য পরিশোধ করা হয়েছে। তার মানে প্রথমে আমাদের এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা 1 মাসের হিসাবটা পাবো। এবার এই 1 মাসের হিসাবের সাথে আমাদের 2 দ্বারা গুণ করলে আমরা টোটাল বকেয়া অংশটা পাবো। এখানে 10 মাস বলতে বোঝানো হয়েছে 10 মাসের অ্যামাউন্ট পরিশোধ করা হয়েছে এবং বাকি 2 মাসের অ্যামাউন্টটা এখনো বকেয়া আছে। তো আমরা যদি 16,000 টাকাকে 10 দিয়ে ভাগ করি এবং 2 দ্বারা গুণ করি তাহলে আমরা বকেয়া অংশটা পাবো। সো এখানে আমাদের বকেয়া অংশের পরিমাণ হচ্ছে 3200 টাকা। তাহলে 3200 টাকা যোগ করলে আমরা টোটাল মজুরির পরিমাণ পাচ্ছি 19,200 টাকা। এবার দেখো সবগুলো প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পাচ্ছি 1,19,200। এবার এই 1,19,200 থেকে আমরা মাইনাস করব আমাদের সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 28,300 টাকা। এই 28,300 টাকাই হচ্ছে আমাদের মোট মুনাফার পরিমাণ। এবার চলে যাচ্ছি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা হয়েছে 31 ডিসেম্বর 2023 তারিখে মোট মুনাফা 35,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। আমরা মাত্র মোট মুনাফা বের করেছিলাম 28,500, কিন্তু এখানে আমাদের বলা হয়েছে মোট মুনাফা ধরতে হবে 35,000 টাকা। তো প্রথমে আমরা মোট মুনাফা ধরে নিলাম 35,000। মোট মুনাফার পরে আমাদের বাদ দিতে হয় পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হয় পরিচালন ব্যয়। সো এবার আমাদের দেখার পালা আমাদের প্রশ্নের মধ্যে কি কি পরিচালন ব্যয় আছে। দেখো আমরা যদি একটু প্রশ্নে চলে যাই, আমাদের প্রশ্নের মধ্যে আছে 2টা পরিচালন ব্যয়, একটা হচ্ছে বেতন এবং আরেকটা হচ্ছে বীমা প্রিমিয়াম।
এবং এই বীমা প্রিমিয়ামের সাথে কিন্তু আমরা একটা সমন্বয় দেখেছিলাম। তো প্রথমে আমরা বেতনটাকে সরাসরি লিখে দিব, কারণ বেতনের সাথে আমাদের কোনো কাজ নেই, তবে বীমা প্রিমিয়ামের সাথে কাজ আছে। আমরা কিন্তু শুরুতেই বীমা প্রিমিয়ামের কাজটা নিয়ে আলোচনা করেছি। সো দেখো এটা কিভাবে হচ্ছে। প্রথমে আমরা বেতন লিখলাম ৫,৫০০। এবার বীমা প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে টোটাল ৬,০০০ টাকা, কিন্তু আমাদের সমন্বয়ে বলেছে যে এই ৬,০০০ টাকা ৩১ মার্চ পর্যন্ত ১ বছরের জন্য পরিশোধ করা হয়েছে। তার মানে আমরা যদি এখন এই অগ্রিম অংশটুকু বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের ১২ দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো এখানে যদি ১ বছরের জন্য বলা না থাকতো, তাহলে কিন্তু আমরা ১৫ দিয়ে ভাগ করতাম। যেহেতু এখানে বলা হয়েছে টোটাল ১ বছরের জন্য পরিশোধ করা হয়েছে, তাই আমরা ১২ দিয়ে ভাগ করলাম এবং ৩ দিয়ে গুণ করলাম, কারণ ৩১ মার্চ পর্যন্ত আমাদের এক্সট্রা আছে। যেহেতু আমরা ডিসেম্বরে ক্লোজ করে দিচ্ছি, আমাদের ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম অংশটা বের করার জন্য ৩ মাসের হিসাব আমাদের এখানে বের করতে হবে। তাই ৩ মাসের হিসাবটা আমরা বের করলাম। আমাদের অগ্রিম আছে ১৫০০ টাকা। এবার তাহলে ফাইনালি আমরা শুধু ১ বছরের জন্য, অর্থাৎ এই ২০২৩ সালের জন্য আমাদের বীমা প্রিমিয়ামের পরিমাণ দেখতে পাচ্ছি ৪,৫০০ টাকা। এছাড়া এখানে কিন্তু আমাদের কোনো পরিচালন ব্যয় নেই। সো আমরা দুইটা যোগ করে টোটাল পরিচালন ব্যয়ের পরিমাণ পাচ্ছি ১০,০০০ টাকা। তাহলে ৩৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা মাইনাস করলে আমাদের পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে ২৫,০০০ টাকা। এবার এই পরিচালন মুনাফার সাথে প্রথমে আমাদের যোগ করতে হয় আয় এবং তারপর আমাদের যোগ করতে হয় অন্যান্য ব্যয়। সো অন্যান্য ব্যয়টা আমরা এখানে আগে বাদ দিলাম। অন্যান্য ব্যয়ের মধ্যে আছে এখানে একটাই, সেটা হচ্ছে মূলধনের সুদ। তো এবার আমরা একটু মূলধনের সুদের হিসাব নিকাশগুলো দেখি। প্রথমে আমরা যদি মূলধনটা খেয়াল করি, আমাদের মূলধনের পরিমাণ আছে ১,৫০,০০০ টাকা। তাহলে মূলধন ১,৫০,০০০ টাকা এবং আমাদের এখানে বলা হয়েছে মূলধনের উপর সুদ হবে ৫%। তাহলে শুধু মূলধন আমাদের যেহেতু ১,৫০,০০০ টাকা, এটার উপর ৫% করলে আমরা একটা অংশ পাবো। তাহলে ১,৫০,০০০ টাকার উপর ৫% করলে আমরা পাচ্ছি ৭,৫০০ টাকা। এছাড়াও দেখো এখানে আরও একটা বিষয় বলা আছে এবং সেটা বলছে অতিরিক্ত মূলধন আছে ৫০,০০০ টাকা। সো অতিরিক্ত মূলধনের ডেটটা আবার দেখো বলে দেওয়া হয়েছে জুলাই মাসের ১ তারিখ থেকে। তার মানে অর্ধেক বছরে গিয়ে আমরা মূলধনটা ইনভেস্ট করেছি। সো এবার আমরা মূলধনের ওপর যে সুদ সেটা একটু বের করব। দেখো প্রথমে ৫০,০০০ টাকার ওপর ৫% করলাম। ৫% করলে আমাদের টোটাল ১২ মাসের সুদ তৈরি হবে। কিন্তু এখানে তো আর আমাদের ১২ মাসের সুদ ধরতে হচ্ছে না, কারণ আমরা এই মূলধনটা ইনভেস্ট করেছি জুলাই মাসের ১ তারিখ, অর্থাৎ অর্ধেক বছরের হিসাবটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। সো অর্ধেক বছরের হিসাব যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদের শুধুমাত্র ৬ মাসের হিসাব নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ৫০,০০০ টাকার ওপর ৫% করলে আসছে ২৫০০ টাকা। এই ২৫০০ টাকা কি পুরো বছরের, অর্থাৎ পুরো ১২ মাসের জন্য আমাদের ২৫০০ টাকা সুদ হচ্ছে। এবার আমরা এটাকে ভাগ করব ১২ দিয়ে এবং গুণ করব ৬ দিয়ে। তাহলে এখানে আমাদের অর্ধেক বছরের জন্য সুদের পরিমাণ দাঁড়াচ্ছে ১২৫০ টাকা। সো দুইটাকে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমাদের টোটাল মূলধনের সুদ পাচ্ছি ৮,৭৫০ টাকা। সো এই ৮,৭৫০ টাকাই আমাদের মূলধনের সুদ বাবদ দেখাতে হবে। সো আমরা যদি আবার এখানে চলে যাই, দেখো এই যে আমাদের টোটাল মূলধনের সুদ দাঁড়াচ্ছে, প্রথমে মূলধনের সুদ ৭,৫০০ এবং অতিরিক্ত মূলধনের সুদ ১২৫০। তার মানে টোটাল আমাদের মূলধনের সুদ দাঁড়াচ্ছে ৮,৭৫০। দেখো এই ক্যালকুলেশনের মধ্যেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়। তো আশা করছি ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাই অন্যান্য আয়ের মধ্যে। দেখো অন্যান্য আয়ের মধ্যে আমাদের এখানে একটাই আছে এবং সেটা হচ্ছে উত্তোলনের সুদ। তাহলে এবার আমরা একটু দেখি উত্তোলনের সুদটা আমরা কিভাবে কাউন্ট করতে পারি। তো প্রথমে দেখো আমাদের এখানে উত্তোলনের পরিমাণ আছে ৩০,০০০ টাকা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আমরা কি এই পণ্য উত্তোলনটাকেও এই উত্তোলনের মধ্যে ধরবো? না, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো,
পণ্য উত্তোলনের ওপর কখনো কোনো সুদ ধার্য করা হয় না, কারণ এটা তো টাকার পরিমাণ না। এটা যেহেতু পণ্য, একটা পণ্যের ওপর কখনো সুদ ধরা যায় না। আমরা শুধুমাত্র নগদ টাকার ওপরেই সুদ ধরতে পারি। সো এখানে আমরা 30,000 টাকার ওপর 5% করব। 30,000 টাকার ওপর 5% করলে হয় 1500 টাকা। এখন একটু চিন্তা করে দেখো, উত্তোলন কি কখনোই আমরা একদম বছরের শুরুতে করে থাকি? একদমই না। হয়তো বা বছরের মাঝামাঝি অথবা যে কোনো একটা সময়ে আমরা উত্তোলন করি। তাই আমাদের হিসাবটাকে সহজ করার জন্য আমরা ধরে নিব বছরের একদম মাঝের দিকে, অর্থাৎ জুলাই মাসের দিকে আমরা উত্তোলন করেছি। তাহলে আমাদের হিসাবটা হবে 6/12, অর্থাৎ আমাদের অর্ধেক বছরের সুদটা এখানে ধরতে হবে। তাহলে প্রথমে 30,000 টাকার ওপর যদি আমরা 5% করি তাহলে হবে 1500 টাকা। এবার এই 1500 টাকাকে আমরা ভাগ করব 12 দিয়ে এবং গুণ করব 6 দিয়ে। তাহলে আমাদের এখানে উত্তোলনের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 750 টাকা। তাহলে দেখো, আমরা অন্যান্য আয়ের মধ্যে লিখব উত্তোলনের সুদ। আমরা কিভাবে ক্যালকুলেশনটা করলাম সেটা দেখিয়ে দেওয়া হলো। 30,000 টাকার উপর প্রথমে 5% করলে আমরা পুরো 12 মাসের হিসাবটা পাবো। এখন উত্তোলনের সুদ তো নর্মালি আমরা 12 মাসের হিসাব করি না, আমরা সাধারণত অর্ধেক বছরের হিসাব করি। তাই আমরা 6 মাসের হিসাবটা করলাম। আমাদের এখানে সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 750। তাহলে টোটাল যোগ করলে আমরা রাউন্ড ফিগারে নিট মুনাফা পাচ্ছি 17,000 টাকা। তাহলে দেখো, একটা বিশদ বিবরণী থেকে দুইটা পার্টে ভাগ করে আমরা ক্ষয়ের সৃজনশীল প্রশ্ন এবং গয়ের সৃজনশীল প্রশ্ন দুইটাই অ্যান্সার করে ফেললাম। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।